নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প। গল্পের নাম মৃত্যুকাম। শুনতে থাকুন আজকের গল্প মৃত্যুকাম। কথাটা কিভাবে শুরু করবে বুঝে উঠতে পারছিল না অরুণাভ। অথচ সোমাকে আজ সব খুলে বলতেই হয়, বলা উচিত। কতদিন আর ছলনা দিয়ে ঢেকে রাখা যায় সত্যকে? অরুণাভ আসার সঙ্গে সঙ্গে নার্স মেয়েটি বেরিয়ে গেছে ঘর থেকে। যাওয়ার সময় 3 দিকের আভূমি লম্বিত দুধ সাদা ভারী পর্দায় ঢেকে দিয়ে গেছে চতুর্দিক। ছোট্ট খুপড়িটুকু জুড়ে এখন শেষ বিকেলের আলো ছায়া। ওষুধ আর লাইজলের তীব্র গন্ধে কেমন যেন মৃত্যু বিষাদ। ঝিমঝিম সেই বিষাদে নিজেকে মুড়ে এক প্রতিমা হয়ে নিশ্চুপ বসে আছে সোমা, চোখ বুজে, পিঠের পিছনে উঁচু বালিশ দুটোতে ঠেসান দিয়ে। মাত্র 5 দিনে সোমা কি ভীষণ রোগা হয়ে গেছে, রক্তহীন, ফ্যাকাশে। নার্সিংহোমের ঢলঢলে সাদা অ্যাপ্রনে আঁটোসাঁটো বাঁধা 2 বিনুনিতে সম্পূর্ণ নিরাভরণ সোমা। যেন ঠিক সোমা নেই, সে এক চিররুগ্ন শীর্ণ বালিকা। তার কোমর অবধি সাদা চাদর টানা, সাদা বিছানা, সাদা বালিশ, সর্বত্র সর্বত্র বড় অসহ্য শুভ্রতা। অরুণাভর গা ছমছম করে উঠল। এক লাফে উঠে গিয়ে মাথার দিকের বন্ধ জানলাটা খুলে দিয়েছে হাট করে। আলো আসুক, একটু বাইরের আলো আসুক ঘরে। চকিত আলোর ঝাপটায় সোমাও চোখ খুলেছে। অরুণাভ জানলার পর্দাটাও সরিয়ে দিল। এই জানলাটা এরা সবসময় বন্ধ রাখে কেন? রুগীর ঘর, এখানে তো একটু আলো বাতাস খেলা দরকার। সোমার ঠোঁটে ফিকে হাসি। ও মা, এসি চলে যে। মাঝে মাঝে এসিও তো বন্ধ থাকে। শীতের শুরুতে এভাবে জোরে ফ্যান না চালিয়ে সিস্টারকে তো বলতে পারো জানলা খুলে দিতে। দেয় তো, কচু দেয়, দিলে এমন মরা থাকে কি করে ঘরটা স্যাঁতস্যাঁতে? হাসপাতাল, নার্সিংহোমে এরকমই হয়। সোমার ঠোঁটে হাসিটুকু ঝুলে আছে। আর ভেবে কি হবে, আজই তো শেষ। কাল বাড়ি গেলে সব সময় নয় দরজা জানলা খুলে রেখো। অরুণাভ সামান্য থমকালো। কাল বিকেলে সোমা যে শুধু একাই ছাড়া পাচ্ছে, এই কথা কি সোমা জানে? সোমার কপাল পেয়ে কয়েক গাছি বাসি চুল অলস ঝুড়ি নামিয়েছে। অরুণাভ আলতো হাতে সরিয়ে দিল চুলগুলোকে। মনে মনে ভূমিকা তৈরি করছে। বাড়ি গিয়ে কিন্তু চুপ করে বিছানায় শুয়ে থাকবে, বেশি নড়াচড়া একদম না। সোমার হাসি নিভল। ডাক্তারবাবু একটু আগেও আমাকে বকাবকি করছিলেন। হ্যাঁ, তো তাড়াতাড়ি নিয়ে যাওয়াটা ডাক্তারবাবুর পছন্দ হচ্ছে না। সিজার কেসে মিনিমাম আরও 2-3 দিন। সোমা অরুণাভর হাত চেপে ধরল। আমি কিন্তু এখানে কিছুতেই থাকবো না। কে বলেছে থাকতে? অরুণাভ এসে ফেলল। কাল তোমাকে নিতে কত লোকে আসবে জানো? দিদি, জামাইবাবু, তোমার দাদা বৌদি। তুমি? পাগলি কোথাকার, আমাকে তো আসতেই হবে। বলতে গিয়ে অরুণাভর বুকটা ধক করে উঠেছে। শুধু আজ কেন, আরো কতদিন যে আসতে হবে এখানে, এই কথাটাই তো সোমাকে জানানো দরকার এক্ষুনি। অরুণাভ ছোট্ট টুলটা খাটের আরও কাছে টেনে নিল। সোমার হাত ছুঁয়ে মিনিটখানেক বসে রইল চুপচাপ। তারপর খুব নিচু স্বরে শুরু করেছে। সোমা, তোমাকে একটা কথা বলবার ছিল, কিন্তু কথা দাও শুনে তুমি একটুও কান্নাকাটি করবে না।
সোমা চোখ বন্ধ করে অন্যদিকে মুখ ঘোরালো। তুমি কি বলবে আমি জানি। জানো? কি জানো? তোমরা সকলে আমাকে মিথ্যে বলেছ, মিথ্যে কথা বলেছ। সোমার গলা দুলছে। বাচ্চাটা বাচ্চাটা পেটে থেকে মোড়া বেরিয়েছিল। না, চিৎকার করে উঠতে গিয়েও অরুণাভ অনেক কষ্টে সামলে নিল নিজেকে। বিড়বিড় করে বলল, তুমি জানো না। বাজে কথা, তুমি মিথ্যে আমাকে ভোলাতে চাইছ। বন্ধ চোখের কোল বেয়ে অসাড়ে অশ্রু ঝরছে সোমার। কান্নায় গলা বুজে গেল। আমি জানি, আমি জানি সে নেই, মরে গেছে। কথাটা বুকে জমাট হয়ে আটকেই রইল অরুণাভর। হায় রে, সত্যি যদি তাই হতো। একটা ফুলের মতো সুন্দর শিশু টলমলো পায়ে ছুটছে, কোকড়া কোকড়া চুল, ফোলা ফোলা তুলতুলে গাল, হাসছে, খেলছে, ঠোঁট ফোলাচ্ছে। মাঝে মাঝে নিজের মনে বলে চলেছে, তা 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 তা। শিশুর বদলে ওই দানব। সন্ধ্যা নামার আগে বিকেলের এই মুহূর্তটায় কি যে একটা হয় দেবী প্রসাদের। ঝিমঝিম ঘোর ভাব, রাস্তার আলোগুলো সব আবজা, দোকানপাট পথঘাট কেমন নিষ্প্রভ, যান্ত্রিক। এ সময় একটু ধোঁয়া মাথায় ভরে নিতে পারলে তাও একটু আরাম হয়। ভেতরে ধোঁয়া গেলে বাইরের ধোঁয়া ধোঁয়া ভাবটা কাটে, এই আর কি। কিন্তু উপায় নেই, হাঁপানির টান বেড়েছে, কাশিও। দিনে এখন 3টে সিগারেট বরাদ্দ, 2টো খাওয়া হয়ে গেছে, রাতের খাওয়া শেষ হলে একটা জুটবে। সেই রকমই আইন বেঁধে দিয়েছে তার ছেলে। শুধু ছেলে না, স্ত্রীও। দেবীপ্রসাদ এখন ওই দুজনের খাস তালুকের প্রজা। পিছনে 2-3টে ছেলেকে দেখে দেবীপ্রসাদ একটু দাঁড়ালেন। ছেলেগুলো তাকে বড় জ্বালাতন করে, সবসময় কাপড় চোপড়ের হুঁশ থাকে না। দেবীপ্রসাদের ঠোঁট আপন খেয়ালে বিড়বিড় করে, তাই দেখে ছেলেটা হেসে কুটুপাটি হয়। কি দাদু, সসংগ্রাম কদ্দূর? বিপ্লব এলো? দেবীপ্রসাদ খিঁচিয়ে ওঠেন। আসবে রে, আসবে আসবে। ছেলেরা পানীয় জলের বোতল দোলায়। কোলায় আসবে, চলবে একটু, হেভি টেস্ট, জিংথিং দাদু। দেবীপ্রসাদের মাথার কোষ রাগে অসাড় হয়ে যায়, ভোঁ ভোঁ করে। এই দিন দেখাই তবে বাকি ছিল, এর জন্যই কি গোটা যৌবন। চোখ কান বুঝে ছেলেগুলোকে পেরোলেন দেবীপ্রসাদ। পান সিগারেটের দোকানের কাছে এসে চাপা খুশির হিল্লোল বুকে। শম্ভু না? শম্ভু আজকাল দোকানে প্রায় বসেই না, ছেলে বসে। সে ছোড়াটা মহাবিচ্ছু, 1 পয়সা ধার দিতে চায় না দেবীপ্রসাদকে। কি গো শম্ভু, আজ তুমি যে বড়। শম্ভু এক খদ্দেরের পান সাজছিল। বয়স্ক হাতে সে তাড়াতাড়ি চুন খয়ে লেপতে পারে না, খদ্দেররা বিরক্ত হয়। তাই পানেতেই এখন তার অখণ্ড মনোযোগ। তবু হাসল ভদ্রতা করে। হায়, এই যে ছেলে আজ একটা ফাংশনে যাবে, গভর্নমেন্টের। বোম্বে থেকে সব নাচতে আসছে, মিঠুন, শ্রীদেবী, অনিল কাপুর, মাধুরী, ফুলে উলে ফাংশন। কথাগুলো প্রায় কানে আসে দেবীপ্রসাদের, খবরের কাগজেও পড়েন, তবে ঠিক মাথায় ঢোকে না। দেবীপ্রসাদেরই সরকার শিল্পী আর্টিস্ট এনে নাচাচ্ছে, তা কি করে হয়? ওগুলো নাকি পচা গলা নর্দমা সংস্কৃতি। পার্টির ক্লাসে বলতো সমাজের অবক্ষয়। দেবীপ্রসাদ প্রশ্ন করলেন, তা কি সুখে ফাংশন হচ্ছে? শম্ভু উদাস হয়ে হাসল। কলকাতার 300 বছর বয়স হলো না? বাইরের ধোঁয়া আর একটু বেড়ে গেল দেবীপ্রসাদের সামনে। শহরে হু হু করে ভিখিরি বাড়ছে,
ঘরে ঘরে সাজোয়ান বেকার, রাস্তাঘাট ভেঙে চুরে কদর্য, রোজ কোনো না কোনো কারখানায় লকআউট চলছে, চারিদিকে ঘুষ ঘুষ আর ঘুষ। তবু এত সুখ। দেবীপ্রসাদ হাত জাপটা দিয়ে ধোঁয়াটাকে তাড়াতে চাইলেন। দে, একটা সিগারেট দে। শম্ভু একটা চারমিনার দিল। আপনি আর ব্র্যান্ডটা বদলালেন না দাদা। মুখ ভরে দু তিনটে টান দিয়ে দেবীপ্রসাদ খুকু করে কাশলেন কিছুক্ষণ, তারপর একগাল হাসলেন। ও সব ফিল্টার টিল্টার একবার চেষ্টা করে দেখেছি, সুয়াদ পাই না। দামটা কাল তোকে দিই, মানে পয়সা নিয়ে বেরোয়নি তো। শম্ভু কি একটা বলতে যাচ্ছিল, তার আগে জনা চারপা ছেলে আচমকা কোত্থেকে এসে গোল করে ঘিরে ধরল খুদের দোকানটাকে। একটা বেঁটে কালো ছোকরা মিকের ভঙ্গিতে শম্ভুর দিকে তাকালো। মঙ্গলবার বিকেলে তোমাদের দোকান বন্ধ ছিল কেন? শম্ভু খুব একটা গা করলো না। ছিল বুঝি, তা হবে বলে দেবীপ্রসাদের দিকে ফিরেছে। আমি তো কাল থাকবো না, ছেলেকেই পয়সাটা দিয়ে দেবেন। কালো ছেলেটা কর্কশভাবে বলল। আই আই, তোমার সঙ্গে কথা বলছি। শম্ভু ঘুরল। বললাম তো, হয়তো বন্ধ ছিল। তার মানে? তার মানে তুমি বন্ধ সাপোর্ট করেছ? ওসব আমি জানি না, ছেলে জানে। আগের দিন এসে বলে গিয়েছিলাম দোকান খোলা রাখতে। শম্ভু ঝাঁঝালো একটু। কেন সন্ধেবেলা ঝামেলা মাচাচ্ছেন? বলছি তো আমি জানি না। তাছাড়া আপনারা বললেই দোকান খোলা রাখতে হবে? বট করে কেউ দোকানে এসে ভাঙচুর করে গেলে দেখবেটাকে? হ্যাঁ, ক্ষতিপূরণ কে দেবে? আপনাদের পার্টি তো এখন। একটা ঠ্যাঙ্গা ছেলে ফাঁকারি দিল পিছন থেকে। এ শালা রুয়াব তো খুব বেশি দেখছি। আর একজন বলল, দে দে তো বেটাকে, দু ঝাপ্পড়। দেবীপ্রসাদ হতভম্ব হয়ে গেলেন। শম্ভু এই দোকানে 40 বছর ধরে বসছে। এই ছেলেগুলোর অনেককেই জন্মাতে দেখেছে, থাকে এই ভাষায়। দেবীপ্রসাদের মাথাটা চিরবির করে উঠল। হ্যাঁ আই, কি ভাষায় কথা হচ্ছে? হ্যাঁ, পার্টি করতে এসে কেউ এভাবে কথা বলে? একদম নাক গলাবেন না। জ্ঞান মারতে হলে ময়দানে গিয়ে মারুন। পাজামা পাঞ্জাবি পরা অতিশয় ভদ্র চেহারার একজন মুহূর্তে ঝাপটে এলো দেবীপ্রসাদের দিকে। দেবীপ্রসাদ রুখে উঠলেন। চুপ, ছড়িয়ে তোমার দাঁত ফেলে দেব। তোমার মতন অনেক জানোয়ারকে আমি সাহেস্তা করেছি, জানো? যা, মুখ সামলে কথা বলো। দেবীপ্রসাদ তেড়ে যাওয়ার আগে ছেলেটাই চেপে ধরেছে তার কলার। সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে এক মাঝবয়সী লোক এগিয়ে এসে সরিয়ে নিয়েছে ছেলেটাকে। বিরক্ত মুখে দেবীপ্রসাদকেও বাইরে টেনে এনেছে। কি পাগলামো হচ্ছে দেবীদা, যান যান, ছেলেদের কাজ করতে দিন। ক্রোধে কয়েক মুহূর্তের জন্য মাথা ফাঁকা হয়ে গিয়েছিল দেবীপ্রসাদের। মধ্যবয়স্ক লোকটাকে চিনতে পেরে সামান্য ধাতস্থ হলেন। রবিন, প্রেস আছে, কন্ট্রাক্টারির ব্যবসা ধরেছে, এখানকার নাগরিক কমিটির কর এখন। 72 সালে যখন তিনি কুকুরের মতো পালিয়ে বেড়াচ্ছেন এক আশ্রয় থেকে আর এক আশ্রয়ে, তখন এই লোকটা পার্টির ছায়াও মারাতো না কোনো দিন। আর এখন কত বড় দাদা। দেবীপ্রসাদ খেঁকিয়ে উঠলেন। তুমি তুমি পেছন থেকে এসব করাচ্ছ? হ্যাঁ? রবিন আলগা হাত রাখল দেবীপ্রসাদের পিঠে। জনগণের স্বার্থে একটু অ্যাডজাস্ট করতেই হয় দেবদা। মানে? তোমাদের পার্টির জন্য শম্ভুর স্যাক্রিফাইস জানো? তোমাদের মিটিংয়ে যেত বলে এক সময় ওর দোকান পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল। ওর বাড়িতে গিয়ে গুন্ডারা পিটিয়ে এসেছিল ওকে। ওদের কলোনিতে একা শম্ভু তোমাদের সংগঠন টিকিয়ে রেখেছিল। পাজামা পাঞ্জাবি দূর থেকে চেঁচিয়ে উঠল। সেই জন্যই তো এখন ওর গায়ে হাত তুলিনি। দেবীপ্রসাদ থম মেরে গেলেন।
67-তে যে স্বপ্নের শুরু, 72-এ সেই স্বপ্ন হোঁচট খেয়ে গিয়েছিল কিছুটা। 77-এ সেই স্বপ্ন আবার যেন নড়ে চড়ে উঠেছিল। মনে হয়েছিল এবার বোধহয় নতুন পৃথিবী, নতুন আলো। যে নবজাতক ভূমিষ্ঠ হচ্ছে সে বুঝি সমস্ত স্বপ্নকে অবয়ব হয়ে ফুটিয়ে তুলবে। রবিন বলল, ওকে সাপোর্ট করা আপনার শোভা পায় না দেবুদা। জানেন জানেন সেদিন জনগণের ইচ্ছার বিরুদ্ধে বন ডাকা হয়েছিল। দেবীপ্রসাদ বলতে চাইছিলেন, পুলিশ এলোপাথারি গুলি চালিয়ে 7টা লোককে মেরেছে, তার বিরুদ্ধে তো তোদেরই বন ডাকা উচিত ছিল। ওই পুলিশের বিরুদ্ধেই না যুদ্ধ ছিল পার্টির। ওই পুলিশ ছিল জনগণের শত্রু। যারা মরেছে তারা তো কেউ অন্য পার্টির লোকও না। তাহলে তাহলে জনগণের দোহাই তোরা পারিস কি করে? বললেন না। বললে আরও অনেক কথাই বলা যায়। ওই রবিনী একদিন তার প্রেসে দেবীপ্রসাদদের লিফলেট ছাপাতে রাজি হয়নি। বলা যায় এই রবিনী কেন পুলিশের জিপে এখনও চক্কর কাটে গোটা পাড়ায়। একপাল গুন্ডা তাড়াতে গিয়ে জন্ম হয়েছে আরও একপাল গুন্ডার। এর চেয়ে নবজাতক জন্মেই মরে গেলে ভালো হতো বোধ হয়। এই বিকৃত দেহটাকে তাকে দেখতে হতো না। তবু কেন যে বেঁচে আছে বাচ্চাটা, হাত পা ছুঁড়ছে। তবু তবু বেঁচে আছে শিশুটা, হাত পা ছুঁড়ছে। অরুণাভ চোখের সামনে আবার ঝলসে উঠল মুখটা। মুখের আদল, কিংবা বলা যায় মুখের বদলে মুখের জায়গাটা একদলা মাংসপিণ্ড। চোখ নেই, নাক নেই, কান নেই। যেখানে ঠোঁট থাকা উচিত সেখানে শুধু একটা গোল গর্ত, মুখ গহ্বর। নাকের জায়গায় ছোট ছোট দুটো ছিদ্র মাত্র। চোখ, ভুরু, কপালের জায়গাটা একেবারে ল্যাপা পোছা। কোনো অপটু কারিগর মূর্তি করতে বসে মাঝপথে কাজ ছেড়ে পালিয়ে গেছে। এমন অঙ্গহীন হয়ে কি করে বেঁচে থাকে একটা মানুষ? ডাক্তারের টেপ রেকর্ড বাজছে আবার। সরি মিস্টার মিত্র, আমি আপনাদের জন্য সত্যি খুব দুঃখিত। অরুণাভ প্রাণপণে নিজেকে সংযত রাখবার চেষ্টা করল। এতবার করে সরি কখন বলে মানুষ? প্রকৃত অনুশোচনা থেকে, না নিছকই সান্ত্বনা? কাছে টেবিলে রঙিন পেপার ওয়েটটাকে এবার লাট্টুর মতো ঘোরাচ্ছে ডাক্তার। এটা সত্যি একটা শিওর ব্যাড লাক আপনাদের, আমারও। উনি একটু সুস্থ হয়ে উঠলেই ভালো করে একটা চেক আপ করাতে হবে। একটা থরো ইনভেস্টিগেশন দরকার। মনে হয় ওর প্রাইমারি স্টেজের জন্ডিসটাই। আচ্ছা, পরের দিকে আর তো আল্ট্রাসাউন্ডও করা হয়নি বলছিলেন, তাই না? কিছু বলতে না চেয়েও অরুণাভ বলে ফেলল, আপনি তো ওকে প্রথম থেকেই দেখছেন স্যার। আপনি তো বলেছিলেন আর কোনো ক্লিনিক্যাল টেস্টের প্রয়োজন নেই। ডাক্তারের মুখে এতক্ষণে মৃদু অস্বস্তির ছায়া। কোনো সময় তো মনে হয়নি বেবির গ্রোথটাই বন্ধ হয়ে গেছে। কার দোষে এটা হলো স্যার? সোমার, আমার, নাকি আপনার? এটাকে কি আপনারই চূড়ান্ত অবহেলা বলা যায় না? অরুণাভ বলতে গিয়েও এবার গিলে নিল কথাগুলোকে। ডাক্তারের দিকে সরাসরি চোখ রাখল। আপনারাই তাহলে ওকে এখন রেখে দিচ্ছেন তো স্যার? রাখছি, রাখতেই হবে। অন্তত যতদিন আছে ততদিন তো বটেই। ডাক্তারের প্রশস্ত যশস্বী কপালে ভাঁজ পড়েছে। একটু আগেও দেখে এলাম। স্ট্রেঞ্জ, ওরকম একটা অ্যাবনর্মাল বেবির হার্ট কি স্ট্রং, লাংস দুটো সবই ছিল, শুধু বাইরেটাই। নতুন করে নিঃশ্বাস বন্ধ এলো অরুণাভর। আরও কতদিন এভাবে বেঁচে থাকবে স্যার?
বলা যাচ্ছে না, একদিনও হতে পারে, দুদিনও হতে পারে, 7 দিনও হয়ে যেতে পারে। অরুণাভর গলা ঘড়ঘড়। আপনি কিন্তু বলেছিলেন স্যার 2-4 দিনের বেশি বাঁচবে না। আজ নিয়ে 10 দিন হয়ে গেল। রাইট। এই ধরনের অ্যাবনর্মাল বেবির 2-4 দিনের বেশি বাঁচবার কথা নয়, বাঁচেও না। কিন্তু থেকে গেলে কি করা যাবে বলুন? একটা মানুষ যদি পুরোপুরি মানুষ না হয়, তবে সে বাঁচবে কোন অধিকারে? অরুণাভ ক্রমশ অধৈর্য হয়ে উঠছিল। কিন্তু এই মুহূর্তে আর প্রশ্ন করা যায় না ডাক্তারকে। করলেও সঠিক উত্তর পাওয়া যাবে না, অরুণাভ জানে। অরুণাভ উঠে দাঁড়ালো। তাহলে তাহলে আজ আসি স্যার? আসবেন? ওকে, রেগুলার এসে খবরটা নিয়ে যাবেন। ডাক্তারের ভঙ্গিতে পুরনো নির্লিপ্তি ফিরে এসেছে। আশা করছি 2-1 দিনের মধ্যেই আপনার প্রবলেমটা মিটে যাবে। অরুণাভ জিজ্ঞাসা করতে ইচ্ছে হলো, ওকে কি কোনোভাবেই মেরে ফেলা যায় না? বলল না। কোনো কোনো ইচ্ছে মনে মাথা কুটে মরলেও তাকে মনেই রেখে দিতে হয়। ডাক্তারের ঘর থেকে বেরিয়ে অরুণাভ দাঁড়িয়ে রইল প্রচণ্ড মানসিক বিশৃঙ্খলায়। যে জন্য আসা সেই কথাটাই ভালো করে আলোচনা করা হয়নি। অরুণাভকে ফিরতে দেখে ডাক্তারই জিজ্ঞাসা করল, কি হলো, আর কি প্রবলেম? স্যার, ওর ওই ব্রেস্ট সেপটিক হয়ে যাওয়ার ভয়ের কিছু নয় তো? মানে অন্য কোনো ক্ষতি হবে না তো? আরে না না, ওষুধ তো লিখে দিলাম, টাইমলি খাইয়ে যান। পেন বেশি হলে সেকটা চালাবেন, ভয়ের কিছু নেই। মায়ের বুকে দুধ আসা হোয়াইট ন্যাচারাল ব্যাপার। ডাক্তার দার্শনিক হলো। সন্তান যেমনই হোক, বেঁচে থাক বা মরে যাক, যে তাকে ধারণ করেছিল তার স্বাভাবিক যন্ত্রণাগুলো তো থাকবেই। কতদিন স্যার? যতদিন না যন্ত্রণার উৎস শুকোয় ততদিন। প্রকৃত যন্ত্রণার উৎস কি শুকোয় কোনো দিন কখনো? অরুণাভ ধীরে ধীরে বেরিয়ে এলো। ঘরের ভেতরে ভয়ানক ছটফট করছিলেন দেবীপ্রসাদ। এখনো তার ডান কাঁধে অসহ্য ব্যথা, কপাল ফুলে আছে। তবু তাকে ঘরে আটকে রাখতে হিমশিম খাচ্ছিলেন প্রভাতী। একটু আগে কয়েকটা ছেলে ধরাধরি করে দেবীপ্রসাদকে বাড়ি পৌঁছে দিয়ে গেছে। স্টেশনের ওপারে নাকি অজ্ঞান হয়ে পড়েছিলেন। কেন অজ্ঞান হয়েছিলেন কিছুতেই স্ত্রীকে খুলে বলতে রাজি নন তিনি। শুধু থেকে থেকে তড়পে উঠছেন। কি যে বলছেন মাথায় ঢুকছে না প্রভাতীর। প্রভাতী কপালে করাঘাত করে নুকুরে উঠলেন, তোমার কি কোনোদিনই জ্ঞানগম্যি হবে না গো? বাড়িতে একটা এত বড় বিপদ, ছেলে বউয়ের একটা সর্বনাশ, এই সময়ও তুমি কারোর কথা ভাববে না? ছোট 2 কামরার বাড়ি, এক ঘরের কথা একটু উঁচু হলে আর এক ঘরের কানে যায়। অরুণাভ সোমার কাছে আর বসে থাকতে পারল না, উঠে এলো পাশের ঘরে। কি হয়েছে, কি হয়েছে মা, চেঁচাচ্ছ কেন? ছেলেকে সামনে পেয়ে যেন জোর বাড়ল দেবীপ্রসাদের। মাকে বলতো কেন আমাকে বাইরে যেতে দিচ্ছে না? অরুণাভ তার খেপাটে বাবাকে চেনে, আবার চেনেও না। এতটুকু সাংসারিক বোধবুদ্ধি নেই। বউ ছেলে কি অবস্থায় রয়েছে সে ভাবনা না করে আজীবন হাহা করে দেশোদ্ধারের নেশায় মেতেছেন। এটা কি একটা সংসারী মানুষের ধর্ম? বেশ রূঢ় গলাতে অরুণাভ বলল, ঠিকই তো বলেছে, একটু আগেই অজ্ঞান হয়েছিলে, একটু সুস্থ হয়েই বাইরে যাওয়ার জন্য লাফাচ্ছ। কে বলল, কে বলল আমি অজ্ঞান হয়েছিলাম? ওরা আমাকে মেরে শুইয়ে দিয়েছিল। আবার ওরাই ওরাই আমাকে কাঁধে করে বাড়ি পৌঁছে দিয়ে গেছে। অরুণাভ হাঁ হয়ে গেল। বাবার সাম্প্রতিক পাগলামির ব্যাপারটা অনেকের মুখে শুনেছে বটে, কিন্তু এত দূর যে গড়িয়েছে এই সম্পর্কে তার ধারণাই ছিল না। রাস্তাঘাটে যখন তখন যার তার সঙ্গে ঝগড়া করছেন,
কারণে অকারণে পাড়ার দাদাদের গালাগাল করছেন। রাস্তার চ্যাংড়ারা পাগল বলে টিটকিরি ছুটছে। এতটা অবধি তবু গা সওয়া ছিল অরুণাভর। তা বলে মারপিট? অরুণাভ বাবার কান ধরল, নরম করে বলল, কি গন্ডগোল পাকিয়েছিলে আজ বাবা? এবার সব খুলে বলো তো। ছেলের কোমল কণ্ঠস্বরে ঈষৎ নিষ্প্রভ হলেন দেবীপ্রসাদ। সাফাই দেওয়া সুরে বললেন, না রে, গন্ডগোল কেন পাকাবো? ও পাড়ার একটা ভাড়াটিকে গায়ে জোরে বেআইনিভাবে তুলবে বলে 5-7টা গুন্ডা এসেছিল। আমি ওদের এগেনস্টে কমপ্লেন করতে গিয়েছিলাম। গিয়ে দেখি ওরাই পার্টি অফিসের গেটে দাঁড়িয়ে, যতীন, সুশীল সকলে দাঁড়িয়ে আমার মার খাওয়া দেখলো, টু শব্দটাও করলো না। অরুণাভ থাকতে পারল না, ভেঙচে উঠল, ফুরাই না তোমার পুরনো দোস্ত কমরেড? দেবীপ্রসাদের বুকে একটা কষ্ট টানা পাকাচ্ছিল। ঠিক কবে থেকে যে পচতে শুরু করলো স্বপ্নটা। টাকা, ক্ষমতার লোভে কি বিষাক্ত জারক রসের মতো চালিয়ে গেল স্বপ্নটা শরীরে? নাকি চারিদিকে সবই খুব সুষ্ঠুভাবে চলছে? তারই দেখবার চোখ পোঁতা হয়ে গেল বয়সের সঙ্গে সঙ্গে। উদ্বাস্তুদের জন্য লড়াইটা মিথ্যে, গ্রামে গ্রামে চাষিদের সঙ্গে দিন কাটানোগুলো মিথ্যে, 30 বছর ধরে তার একনিষ্ঠভাবে ছাত্র পড়ানো মিথ্যে, শুধু সত্যি আজকের ওই মার খাওয়াটুকু। দেবীপ্রসাদ ঘাড় ঝুঁকিয়ে খাটে বসে আছেন। প্রভাতী ছেলের সঙ্গে বাইরে বেরিয়ে এলেন। ছেলে ফিরবার পর থেকে তার সঙ্গে এখনো ভালো করে কথা বলতে পারেননি। বারান্দায় এসে ফিসফিস করে জিজ্ঞাসা করলেন, ওদিককার খবর কি রে? ভেতরের বিরক্তি গোপন রাখতে পারল না অরুণাভ। কি আবার একই? প্রভাতী ফোঁস করে শ্বাস ফেললেন। হায় কপাল, ঘরে এক পাগল, কিছু মানে না, আর ওদিকে আর এক সর্বনাশ। আহ, কি হচ্ছে মা? সোমা শুনতে পাবে। প্রভাতী আঁচলে চোখ মুছলেন। এবার বৌমাকে সব জানিয়ে দে বাবা, আর কতদিন লুকিয়ে লুকিয়ে রাখবি? অরুণাভ দুদিকে মাথা নাড়ল। সে তো চিৎকার করে সবাইকে বলে ফেলতেই চায় সব কিছু, পারে কই? একা একা যন্ত্রণা সহ্য করা যে কি কষ্টের, মা যদি বুঝতো। নার্সিংহোমের চত্বরে ঢুকে পা কাঁপছিল অরুণাভর। রোজই কাঁপে। অফিস থেকে বেরোতে আজ বড় দেরি হয়ে গেছে। ছুটির পর ইউনিয়নের মিটিং ছিল। সম্ভবত তাদের ব্যাংক প্রাইভেটাইজেশন হচ্ছে, তারই বিরুদ্ধে আন্দোলন নিয়ে জরুরি বৈঠক। এসব বৈঠক আজকাল প্রায় রোজই চলছে। সে প্রায়শই থাকে না, কিন্তু আজ আর কিছুতেই এড়াতে পারেনি, বলতে পারেনি। দুপুর পেরোলেই তার মাথায় একটা কাঠঠোকরা গর্ত করতে থাকে। বিকেল এলে নেহাই পড়ে বুকে। বেঁচে আছে? এখনো কি বেঁচে আছে? আছে কি? অরুণাভ প্রত্যাশা নিয়ে ডাকল, সিস্টার, সিস্টার, আমি আমি এসেছিলাম। মাথায় সাদা ঝুঁটি বাঁধা, নার্স মহিলার স্বর অন্য দিনের মতোই নির্বিকার। আপনার কোনো খবর নেই? অবস্থা একই রকম? নর্মাল? নর্মাল মানে? মানে আর কি আছে, হাত পা ছুটছে। অরুণাভ কথাটাতে ধাক্কা খেলো যেন। যার হাত পা নেই সে হাত পা ছোঁড়ে কি করে? নাকি শরীরে যেখানে হাত পা থাকা উচিত ছিল সেই জায়গাগুলো নড়াচড়া করলেই? অরুণাভর গলা কেঁপে গেল। মানে কোনো ওষুধ টষুধ কিনে দেওয়া দরকার আছে? ওষুধ? ওষুধ আর কি হবে? আপনি শুধু বেবির বেড চার্জটা পেমেন্ট করে দিয়ে যান, লাস্ট 7 দিনের। বাক্যটুকু শেষ করে খুটখুট শব্দ বাজিয়ে ফিরে যাচ্ছিলেন মহিলা। অরুণাভ দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলেছে। আচ্ছা, ডাক্তারবাবু কি আজ দেখে গেছেন? হ্যাঁ,
উনি সকালে এসেছিলেন। কিছু বলেছেন? মানে মানে আরও কতদিন? দেখুন, স্যার তো আপনাকে বলেই দিয়েছেন, এসব কেসে কিছু বলা যায় না। বেবি আজও ফিড নিয়েছে। অরুণাভ হতাশ মুখে দাঁড়িয়ে পড়ল। তার মানে এর মধ্যে কোনো চান্স নেই? সেটা কি করে বলি, বলুন? মন্দবাসী সেবিকার নির্বিকল্প চোখে এতক্ষণে মৃদু মায়া ফুটেছে। অরুণাভর দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। রুক্ষস্বর হঠাৎই কোমল। আপনার মনের অবস্থা বুঝতে পারছি। ধৈর্য ধরুন, ঈশ্বরে বিশ্বাস রাখুন, সব ঠিক হয়ে যাবে। ঈশ্বর আর চিকিৎসা বিজ্ঞানে একই সঙ্গে কি বিশ্বাস রাখা যায়? অরুণাভর ঠিক মাথায় ঢোকে না। প্রশ্ন করল, আচ্ছা আচ্ছা সিস্টার, এমন তো হতে পারে হয়তো বেঁচে গেল, বেঁচেই রইল একটা মেডিকেল মিরাকেল হয়ে। এত ভেঙে পড়ছেন কেন? নার্স আরও নরম। তেমন হলে বুঝতে হবে আপনার কপাল। তবে নিশ্চিন্ত থাকুন, এরকম হবে না। আই মিন, হতে পারে না। নার্সের স্বরে প্রত্যয়ের সুর ঠিক ফুটছে না যেন। অরুণাভ শ্রান্ত পায় ইমাইতো হলঘর পেরিয়ে এলো। সত্যি যদি বেঁচে যায় শিশুটা, ভাবতে আতঙ্কে শরীর অবশ। সে সেমন্তের সন্ধ্যায়ও ঘাম জমছে কপালে। বাইরের করিডোরে এসে অনেকক্ষণ পর একটা সিগারেট ধরালো অরুণাভ। ধাতস্থ হওয়ার চেষ্টা করছে। একটু আগের বিকেল হুশ করে চলে গেছে কখন। হালকা মসলিনের চাদর জড়িয়ে গুটিসুটি হয়ে বসেছে নাগরিক অন্ধকার। নার্সিংহোমের বাগানে ফুলের ফোয়ারায় কুয়াশা ধীরে ধীরে বিছিয়ে দিচ্ছে নিজেকে। উজ্জ্বল ফ্লোরোসেন্ট ল্যাম্পের গায়ে কুয়াশার স্বর। এই সময়ে কি নিশি ফুল ফোটে? সৃষ্টির আমোদে সুবাসিত হয় পৃথিবী। নার্সিংহোমের গেট পার হওয়ার আগে রোজকার মতো অরুণাভ আরও একবার পিছন ফিরে তাকালো। 5 মহলা বিশাল সেবায়তনের ঘরে ঘরে আলো জ্বলছে। আধার টুপকে ছুটে এসেই হারিয়ে যাচ্ছে আলোর বিচ্ছুরণ। ওই প্রাসাদের কোনখানে আছে ছেলেটা? 3 তলায় নাকি 4 তলায়? তার শীততাপ নিয়ন্ত্রিত ঘরে কি আলো থাকে সাধারণত? এই পৃথিবীর এত আলো একটুও কি দেখতে পায় না সে? নাকি বৈভবের মাঝেও তার কাছে অন্ধকারই অন্ধকার, অন্ধকারই অন্ধকার, অন্ধকারই অন্ধকার। সেই অন্ধকারে বসে আছেন দেবীপ্রসাদ বাড়ির দরজায়। পাড়াতে এখন লোডশেডিং। অরুণাভ প্রথমে দেখতে পায়নি বাবাকে। হঠাৎ একটা ধরা গলার ডাক শুনে দাঁড়িয়েছে। অন্ধকারে বসে আছো যে? তোর জন্যে। দেবীপ্রসাদের কণ্ঠ নিচু তারে বাঁধা। এখনো বেঁচে আছে? বাবার পাশে ধপ করে বসে পড়ল অরুণাভ, ভাঙা ইটের উপরে, অফিসের পোশাক পরে। বাবা তাহলে সব জানে? অরুণাভ নিঃশব্দে মাথা নাড়ল। আছে। অন্ধকার হিসিয়ে উঠল। নুন দিয়ে মেরে ফেলতে পারেনি? বিষ দিতে পারছেন না? দেবীপ্রসাদের হাত চেপে ধরল অরুণাভ। শিরা ওঠা শীর্ণ হাত, খসখসে চামড়া। বহুদিন পর এই হাত স্পর্শ করছে সে। এই স্পর্শে কোনো সুখ নেই, আশ্রয় নেই। আছে শুধু নিরন্তর এক কামনা, মৃত্যুর। তোর কষ্ট আমি বুঝি যে রুনু, তোর কষ্ট আমি বুঝি। বহুকাল পর দেবীপ্রসাদের হাত ছেলের হাত আঁকড়ে ধরেছে। তোর কষ্ট বৌমার। অরুণাভর চোখে জল এসে গেল। স্বপ্ন মরে গেলে আবার নতুন স্বপ্ন আসে, কিন্তু স্বপ্নটা যদি বিকৃত হয়ে বেঁচে থাকে তখন সে যে কি কুৎসিত,
কি নিষ্ঠুর! অরুণাভ ঝাপসা চোখে দেবীপ্রসাদকে দেখছিল। দেবীপ্রসাদের চোখেও জল। অন্ধকারে কাঁদছেন দেবীপ্রসাদ, কাঁদছে অরুণাভ, স্বপ্নের বিকৃত রূপ বেঁচে থাকার বেদনায়। অথচ কি সুন্দর ছিল স্বপ্নটা।